আচ্ছা, আপনি আরেকটি কথা বলছেন যে দুদক অ্যান্টি কারাপশন দুর্নীতি দমন কমিশন, এরই মধ্যে আমরা দেখছি যে বেশ কিছু আমরা বলবো যে তারা যারা বাংলাদেশের ব্যাংক লুট করেছে, বাইরে টাকা পাচার করেছে, তাদের বিষয়ে অনেক তাদের ভূমিকা বা তাদের কার্যকর ভূমিকা, বিশেষ করে নতুন দুদকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক কিছু দৃশ্যমান হচ্ছে, মামলাও হচ্ছে। কিন্তু আবার একই সাথে দেখছি, আমি নাম মেনশন না করেই আপনাকে যদি বলি, যে সেই সব শিল্প গ্রুপ অথবা সেই সব ব্যক্তিদের ঋণ রিশিডিউল সহ নানান ধরনের সুবিধা আবার নানাভাবে বাংলাদেশ ব্যাংক সহ নানা জায়গা থেকে তারা আবার পাচ্ছেন। তাহলে বিষয়টা কীরকম কি? না, এটা হচ্ছে ব্যাংকিংয়ে যেহেতু একটা সিস্টেম আছে যে আপনি যদি ডাউন পেমেন্ট দিয়ে আপনার লোনটা রিশিডিউল করেন, এরকম একটা সিস্টেম আছে। তো এটা যা করা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল নর্মস মেনে। আমরা ইন্টারন্যাশনাল নর্মসের বাইরে কিছু করছি না, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেই কাজটাই করছি। আপনি লোন নিয়েছেন, লোন নেওয়ার পরে যদি আপনি একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি আপনি দেন যে ইন্টারন্যাশনাল নর্মসে, তারপরে আপনি আবার ওইটাকে আপনার সাথে ব্যাংকগুলো আবার ব্যাংকিং করবে। তো সেই জিনিসটা একটা ইন্টারন্যাশনাল নর্ম আছে, সেই অনুযায়ী কাজ হচ্ছে। আচ্ছা, আরেকটি বিষয় যেটা এই অনুষ্ঠানের প্রায় আজ থেকে 5 মাস আগে, অর্থাৎ গত অক্টোবর মাসে একটা প্রশ্ন করেছিলাম আপনার কাছে আমি। সেই প্রশ্নটি ছিল এরকম যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগ এবং অসংখ্য টাকায়, মানে আমি বলবো যে মিলিয়ন বিলিয়ন ডলারের লবিস্ট নিয়োগ করা হয়েছে এবং সেই লবিস্টটা কাজ করছে এবং তার কিছু প্রমাণও আমরা দেখছি যে সেটা হয়তো বা নানাভাবে নানা মাধ্যমে আসছে। সেই সব বিষয়ে অন্তর্বর্তী সরকারের কি ভূমিকা, কি করার, মানে কি করছে? মানে যারা আগে লবিস্ট নিয়োগ করেনি, যারা এই সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য আন্তর্জাতিক বেশ কয়েকটি দেশে তারা লবিস্ট নিয়োগ করেছে এবং সেই লবিস্ট নিয়োগের পরিমাণ, টাকার পরিমাণ অনেক, যে টাকাটা এই দেশ থেকে পাচার হয়ে গেছে বিভিন্ন অবৈধ উপায়ে, তাদের বিষয়ে, তাদের কর্মকাণ্ডের বিষয়ে আপনি নিশ্চয়ই অবগত আছেন যে অক্টোবর মাসে হঠাৎ করে আমরা তাদের কর্মকাণ্ডগুলো মনিটর করছি খুব জোরালোভাবে। বিশেষ করে যদি দেশবিরোধী প্রচারণায় যদি তারা জড়িত থাকে, অবশ্যই এটা আমাদের মনিটর, এটা আমাদের গভর্নমেন্টের এটা একটা কাজ, সেটা আমরা ভালোভাবে মনিটর করছি। আরেকটা হচ্ছে যে যারা টাকা নিয়ে গেছে, আমরা দেখছি যে অবৈধভাবে কিভাবে টাকাটা নিয়ে গেছে, টাকার ট্রেলটা আমরা খুঁজছি, কিভাবে টাকা নিয়ে কিভাবে ব্যয় করছে। সেখানে পুরো টাকাটা তো সে ব্যয় করছে বাংলাদেশের মানুষের এগেনস্টে, বাংলাদেশের মানুষ যেটা চায় তার বিরুদ্ধে সে দাঁড়াচ্ছে। তো সেই জায়গাটা তো এটা আমাদের জানার বিষয়, সেটা আমরা জানার চেষ্টা করছি। কিন্তু এই বিষয় হয় কি, ইন্টারন্যাশনালি এই টাকা পয়সাগুলো খুব কমপ্লেক্স, এমনভাবে ব্যয় হয় আপনি এটা সূত্র ধরে আগতেও অনেক রিসোর্স আপনাকে এবং সময় নিতে হয়, রিসোর্স আপনাকে স্পেন্ড করতে হয়। তো সেই জন্য এটা একটা কষ্টসাধ্য। বাট আমাদের ফোকাসটা আছে, আমরা জানতে চাচ্ছি, আমরা দেখতে চাচ্ছি যে কারা কারা এইগুলোয় জড়িত, কারা কারা দেশবিরোধী কাজে জড়িত, সেটা তো অবশ্যই আমরা জানবো। আরেকটি বিষয়, যেহেতু আপনি একেবারে প্রেস সচিব, মানে সরকারের পুরো অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যে ঘটনাপ্রব ঘটুক সেটি আপনারা সাংবাদিকদের সামনে, দেশবাসীর সামনে সাংবাদিকদের মাধ্যমে উপস্থাপন করেন। এই উপস্থাপিত তথ্যের বাইরেও আমরা অসংখ্য তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মাধ্যমেই আমরা দেখি। তা প্রতিরোধে মানে আমি বলবো যে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের আর কি করণীয় বা কি করছেন? মানে মানুষ তো বিভ্রান্ত করার জন্য তো খুব বেশি তথ্য না। একটা জিনিস কি, আপনি প্রতিদিন গণমাধ্যমগুলোর ভূমিকা আপনি সেই ক্ষেত্রে কেমন কি দেখেন? গণমাধ্যমগুলো আমরা বলবো যে লিডিং মিডিয়া অনেকে ভালো করছেন, অনেকে নিজেরাও ফ্যাক্ট চেক করছেন, ফ্যাক্ট চেক পেজ চালু, আপনার বোধহয় একটা ফ্যাক্ট চেক ইউনিট চালু করেছেন। আমরা ফেক নিউজ স্ক্যানার, হ্যাঁ, ওই ফ্যাক্ট চেকিং আমার মনে হয় যে এই পুরো ক্যাম্পেইনটা তো পুরো বাংলাদেশের এগেনস্টে। তো এখানে বাংলাদেশের এগেনস্টে ক্যাম্পেইন হওয়ার কারণে আমরা আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া এখানে কনস্ট্রাকটিভ রোল পালন করবেন, তারা এই জিনিসগুলো ফ্যাক্ট চেক করবেন। না, একটা সত্যিকার অর্থে গভর্নমেন্টের পক্ষে সারাদিন ধরে এই ফ্যাক্ট চেক করা সম্ভব না। এটা একটা তার ওই রকমের রিসোর্স নাই, বা গভর্নমেন্টটা স্ট্রাকচারও ওইভাবে না।
গভর্নমেন্টের। আমি একটা প্রেস উইংয়ে কয়টা পোস্ট আছে ধরেন, সব মিলে 6টা-7টা পোস্ট, আমাদের তো অনেকগুলো কাজ করতে, আমি কি সারাদিন ফ্যাক্ট চেক করব নাকি? তখন অন্যান্য উইং, যেটা বিদেশে যেটা হচ্ছে যে তারা স্লোলি, যেহেতু এটা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়া যে এই ধরনের মিথ্যা নিউজ যায়, মিথ্যা কমেন্ট্রি যায়, ফলস এবং মোটিভেটেড ইনফরমেশন ছড়ানো হয়, সেটার জন্য ওরা আলাদা নিজস্ব ডিপার্টমেন্টই করছেন, সেখানে 200-300 জন লোক কাজ করেন। কিন্তু আমাদের দেশে তো সেটা এখন আমরা করতে পারি না। আমাদের ইচ্ছা আছে সেরকম আমরা একটা কাজ করব। আমরা একটা ওয়েবসাইটও একটা করতে চাচ্ছি। আমরা একটা বড় ওয়েবসাইট করব, যেখানে প্রতিদিনই আমরা পোস্ট করব যে কোথায় কোথায় ভুল তথ্য আসছে, কোথায় কোথায় মোটিভেটেড তথ্য আসছে, কোথায় কোথায় মিসলিডিং তথ্য আসছে, সেগুলো জিনিস আমরা আমাদের ওই ওয়েবসাইটের মাধ্যমে জানাবো। তারপরে আমরা দেখেছি যে বড় মিথ্যা বা ফলস বা ফ্যাব্রিকেটেড নিউজের উৎপাদন হলো টকশোগুলোতে। আপনি আমাকে ডাকলেন, আপনি তো অনেককেই ডাকেন, আপনি যাদেরকে ডাকছেন তারা কি আপনি শিওর যে আপনাকে সত্য কথা বলছে? ডেটাগুলো সত্য কিনা? ডেটাগুলো সত্য আপনাকে যে দিচ্ছে, সে এসে যে আপনার সামনে বলে, আমি গতকাল না কালকে বললাম যে একজন বলছেন যে কয়েকশো মাজার ভাঙা হয়েছে। আর আসলে কি কয়েকশো ভাঙা হয়েছে নাকি আমাদের কাছে হিসাব আছে 48-49টার মতো, কারণ আপনি বলে ফেললেন কয়েকশো। তারপরে আমরা কিছু কিছু লোককে দেখছি সে নিজে ভিডিও করছে, ভিডিওতে সে মোটিভেটেড এবং মিথ্যা নিউজ দিচ্ছে, সেটা চিফ অ্যাডভাইজারের নামে দিচ্ছে, আমাদের গভর্নমেন্টের বিভিন্ন অ্যাডভাইজারের নামে দিচ্ছে। তো সেই জায়গাটাও আমরা ভাবছি, আমাদের এটা খুবই চিন্তাভাবনা হচ্ছে যে আমরা একটা যারা যারা এই টক শোতে যে হয় সেটাও আমরা ফ্যাক্ট চেক করব, যে আসলে করবেন। কিন্তু আপনার কাছে আমাদের মাঠের সাংবাদিক বা আমরা নিজেরা যেটা চাই সেটি হচ্ছে যে আপনাদের মানে বিবৃতি যেটি আসে সেটি সাধারণত ইংরেজিতে না, আমরা বাংলায় দিই। বাংলায় এটিকে সর্বজনীন করা যায় কিনা? আমরা বাংলায় দিই। ইংরেজি থেকে বাংলা করতে গিয়ে অনেক সময় তথ্যের বা শব্দ চয়নের ক্ষেত্রে শব্দে কিছু হয় না। এটা যেটা হচ্ছে যে আমরা বাংলায় পৌঁছতে, কিন্তু আমাদের ইংলিশে যাওয়ার একটা মূল কারণ হচ্ছে যে আমাদের এই ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড নিউজ অনেকটাই আসে বিদেশ থেকে, বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়াগুলো। আমরা যেটা করছি, যেই নিউজটা আমরা ইংলিশে দেই, সেটা আবার ইন্ডিয়ান মিডিয়া যারা বাংলাদেশের নিউজ করছেন তাদের সাথে কিন্তু আমরা শেয়ার করি, বলি যে দেখো তোমাদের এই নিউজ ভুল হয়েছে। সেই জন্য আমার অনেক ইংরেজিতে আমাদের অনেকগুলো স্টেটমেন্ট দিতে হয়। আর সর্বশেষ আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের 2টি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেও বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমকেই তিনি ওই অর্থে সাক্ষাৎকার বা প্রেস কনফারেন্স সেটিতে মুখোমুখি হচ্ছেন না। দ্বিতীয় হচ্ছে আপনি নিজেই সাংবাদিকদের প্রবেশের জন্য যে ধরনের অ্যাক্রিডিটেশন কার্ড সচিবালয়, সেটি মানে নীতিমালা তৈরির ক্ষেত্রে আপনি নিজেই একজন সেটির প্রধান। তো সাংবাদিকরা কবে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন? সত্যিকার অর্থে সাংবাদিকতা করার জন্য যারা সচিবালয়ে যান, এখনও যাওয়া বন্ধ নেই, কিন্তু অল্প আকারে তারা বিভিন্নভাবে যেতে পারেন। আর প্রধান উপদেষ্টার বাংলাদেশের গণমাধ্যমগুলো সামনাসামনি এসে সরকারের অনেকগুলো বিষয়ে আমার সাংবাদিকদের প্রশ্নের উত্তর সেটি দেওয়ার বিষয়ে আপনার না, এই জিনিসটা ধরেন ইন্টারন্যাশনাল যে ইন্টারন্যাশনাল প্র্যাকটিস হচ্ছে যে যিনি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, ওনারা কিন্তু সাংবাদিকদের সাথে সেভাবে আসে, যদি না কোনো প্রেস কনফারেন্স হয়। যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্পের সাথে ব্রিটিশ প্রাইম মিনিস্টার দেখা করতে গেলেন, তখন দুইজনে মিলে জয়েন্ট প্রেস কনফারেন্স সেই সময় আসেন, কিন্তু অন্যান্য অকেশনে সাধারণত আসেন না। অন্যান্য অকেশনের কারা আসেন? প্রেস সেক্রেটারি। যেমন আমি সপ্তাহে 3টা প্রেস কনফারেন্স করি আমরা। তারপরে কোনো জরুরি কিছু হলে, জরুরি বার্তা দেওয়া থাকলে সেই সময় আমি প্রেস কনফারেন্স করি। তো ফলে ওই জিনিসটা এটাই ইন্টারন্যাশনাল প্র্যাকটিস। আগের যেটা হইতো যখন শেখ হাসিনার সময় উনি প্রেস কনফারেন্স করতেন, এটা কিন্তু প্রেস সেক্রেটারি কোনোদিন করেন নাই। শেখ হাসিনা মাসে একটা বা দিনে 3বারও কথা বলেছেন, দুটি অনুষ্ঠানে, আবার একটি সংবাদ সম্মেলনে। না, উনি কথা বলেছেন, কিন্তু উনি যেটা করেছেন যে যখন সাংবাদিকদেরকে ডেকেছেন, ওই পুরোটাই তো তেলের ছড়াছড়ি ছিল।
সবাই তেলের ড্রাম নিয়ে আসতো তাকে তেল দিয়ে চুবানোর জন্য, ঠিক না? তো এই পুরো প্রসেসটা তো একটা ফল্টি প্রসেস। আপনি ডাকছেন একজনকে, একটা এডিটর মানুষ, হ্যাঁ, কেউ কেউ মারাও গেছেন, এমন সব এডিটর, তারা এসে তাকে ফার্স্টেই আপনি শেখ হাসিনার কোশ্চেন করার থেকে দেখবেন যে আধা মিনিট, 1 মিনিট বা 2-3 মিনিট ধরে তার গুণকীর্তন করছেন। এটা তো ঠিক না, এটা তো প্রেস কনফারেন্স না, এটা হচ্ছে তেল কনফারেন্স। অ্যান্ড এই তেল কনফারেন্স সত্যিকার অর্থে আমরা চাই না। আমরা প্রতি সপ্তাহে 3টা প্রেস কনফারেন্স করি, ওইখানে সুনির্দিষ্ট কোশ্চেন সবাই আসে, আমরা সবাইয়ের জন্য ওইটা আমরা ওপেন করে দিয়েছি, যে কেউ অ্যাটেন্ড করতে পারে। এবং আমরা প্রশ্ন নেই, আমরা বারবার বলি আপনার কী কী কোশ্চেন আসে, আগের থেকে আপনি কোশ্চেন নিয়ে আসেন, তারা আমাদেরকে প্রশ্ন করেন, আমরা উত্তরটা দিই। আমি কার হয়ে উত্তর দিচ্ছি? আমি চিফ অ্যাডভাইজারের হয়ে উত্তর দিচ্ছি, যেটা ইন্টারন্যাশনাল নর্মস। আচ্ছা, আরেকটি বিষয় প্রশ্ন ছিল যে সাংবাদিকদের সচিবালয় অ্যাক্রিডিটেশন কার্ডের ক্ষেত্রে আমাদের একটা, আমরা যখন এটাকে নিয়ে, মানে সাধারণত এটা তো তথ্য মন্ত্রণালয়ের বিষয়, তথ্য মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছিল, তারপরে আমরা এটার সাথে ইনভলভ হয়েছি, যেটা হয়েছে আমরা খুব দ্রুত একটা নীতিমালা করেছি। সেই নীতিমালার আলোকে আমি আপনাকে বলতে পারি যে খুব দ্রুত আমরা, এখন যেহেতু নীতিমালাটা হয়েছে এবং আমরা খুব দ্রুত আমরা সবাইকে নতুন করে অ্যাক্রিডিটেশন কার্ড দিব, এবং এই ক্ষেত্রে আমরা আরও সহজতর করেছি। আগের নীতিমালা একটা খুব কয়েকটা ফানি জিনিস ছিল, যেমন ধরেন আগের নীতিমালায় ছিল যে আপনি যদি কার্ড নেন, সেক্ষেত্রে গভর্নমেন্টের অ্যাক্রিডিটেশন কার্ড নেন, তাহলে গভর্নমেন্টকে জানিয়ে বিদেশে যেতে হবে। আপনি সাংবাদিক, আপনি কেন গভর্নমেন্টকে জানিয়ে যেতে হবে? আর একটা ছিল যে আপনি অ্যাক্রিডিটেশন কার্ড নিলে আপনার শর্ত হচ্ছে আপনি গভর্নমেন্টের ভালো নিউজ করতে হবে, গভর্নমেন্ট যত হ্যাঁ উন্নয়ন প্রচার করতে হবে। তো আমরা সেই নীতিমালাটা বাদ দিয়ে দিচ্ছি, এগুলো কোনো কন্ট্রোভার্সিয়াল ইয়ে নেই। আমরা সমস্ত সাংবাদিকদের ইউনিয়নের যারা প্রতিনিধি ছিলেন, তারপর হচ্ছে বিদেশি রাইটস গ্রুপের প্রতি সবাইকে নিয়ে আমরা করেছি, এবং আমরা এবারে 3 বছরের জন্য দিব। কোনো ধরনের কোনো লবিং করা লাগবে না। যারা জার্নালিস্ট, যাদের জার্নালিস্টিক অনেক এক্সপিরিয়েন্স আছে, সবাই পাবেন, এবং 3 বছরের জন্য পাবেন, যাতে কেউ এসে আপনার এই যে 6 মাস পর পর আপনি আবার রিনিউ করা, এই যে আবার তাকে তেল দিতে যাওয়া, এগুলো যাতে না হয়, আমরা এটা। এবং আপনার যারা আপনারটা কেন দেওয়া হচ্ছে না বা আপনার এটা যদি ক্যান্সেল করা হয়, সেটার জন্য আমরা একটা অ্যাপিল কমিটিও করেছি, ওইখানে সাংবাদিকদের প্রতিনিধি থাকবে। আপনি যদি মনে করেন যে আপনার একটা অন্যায়ভাবে বন্ধ করা হয়েছে, এটা কাটা হয়েছে, আপনি ওই অ্যাপিল কমিটিতে যাবেন, অ্যাপিল কমিটি আপনারটা কথাটা শুনবেন, এবং আমরা তখন আপনার ওই অ্যাপিল যিনি প্রধান থাকবেন, সে সরকারি লোক না, তারা আপনারটা জাজ করবেন।